গন্ধ, মাছি ভ্যান করে। অনেক সময় থাপ্পড় মেয়েরা বেহুশ করে ফেলাইতো। তারা ২০-২৫ বছর আগে ওখান থেকে চলে আসছে। নিজ ঘরে মেলে এক নারীর অর্ধগলিত মরদেহ। কেটে যায় ৩ বছর আর রহস্য থেকে যায় অধরা। অবশেষে মামলার তৃতীয় তদন্ত কর্মকর্তা খোলেন হত্যা রহস্যের জট। কিভাবে, তারই আদ্যপান্ত জানাবো সময়ের অসঙ্গতির এবারের পর্বে। গাজীপুর টেকবাড়ির উত্তর দত্তপাড়া এলাকার বাসিন্দা শওকত আলী। বয়সের ছাপ চোখে মুখে স্পষ্ট হলেও ২০১৬ সালের এক ঘটনা এখনও বেশ ভালো করেই তার মনে আছে। সে বছরের ২৩শে সেপ্টেম্বর, দিনটি ছিল শুক্রবার। অন্যান্য এই দিনের মতো সেদিনও শওকত আলী ঘর থেকে বেরিয়েছিলেন মসজিদের উদ্দেশ্যে। তবে কিছু দূর যেতেই সড়কের পাশে থাকা এক ঘরকে ঘিরে তার মনে বেশ রহস্যের জন্ম দেয়। শওকত বলছেন, ঘর থেকে আসা তীব্র দুর্গন্ধই ছিল তার কারণ। শুধু তিনিই নন, এমন গন্ধে অতিষ্ঠ ছিল পুরো এলাকাবাসী। তালা দেয়া ঘরটির জানালা ভেঙে ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছ। কম্বলে মোড়ানো অবস্থায় কোনো এক নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। যখন জুম্মা নামাজ পড়তে যাই তখন দেখি একটু গন্ধ, মাছি ভ্যান করে, মাছি যাওয়ার জন্য ঢুকার জন্য এরকম করতেছে। তো আমরা তখনই মনে করছি হয়তো মাংস রান্না করে রাখছে, মাংস পচা গন্ধ হইতে পারে, এরকম অনুমানে করে আমরা চলে যাই। পরে এই ঘরের পিছন দিয়ে একটা জানালা ছিল, জানালা দিয়ে আমরা দেখার জন্য উৎসাহ করে দেখার জন্য এই জানালাটাকে ভাঙা হয়। তখন সেই সময় আমি ছিলাম। জানালার পরে দেখি যে তুষক খেতামিতেগুলো পেঁচানো। তখন এগুলা কি গন্ধ উঠে কি, এরপরে মাংস পাতিলা এও দেখছে যে নষ্ট হয়ে রয়েছে। পরে মেয়েটা কইলাম তুই দেখতো, মাথার দিক দিয়ে করে তখন দেখছে যে চুলগুলা দেখেই মেয়েটায় চিৎকার দিয়ে উঠছে। এলাকাবাসী বলছেন, মরদেহটি প্রায় অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্তের কোনো উপায় ছিল না। তবে তাদের ধারণা, মরদেহটি এই বাড়িটিতেই বসবাস করা শিল্পী আক্তার শিলার। কেননা এ ঘটনার কদিন আগেই ঘরটি ভাড়া নেন শিল্পী আর তার স্বামী শফিকুল ইসলাম স্বপন। এরপর থেকে দুজনের মধ্যে প্রায় সময় নাকি ঝগড়াঝাটি লেগেই থাকত। কারেন্ট বিলও দিত না, কোনো কিছু দিত না, এরকম শুনতাম। পরে আইসা আমার ছেলে কইছে যেরকম যে পাশের বাড়ির অবজেকশন দেয় যে তোমরা এরকম মারামারি করো, রাস্তা মানো না, ঘাট মানো না, কোনো কিছু মানো না, তুমি বাসা ছেড়ে দিও। পরে বলছে যে আমরা ঈদের পরে ছেড়ে দিব। তাই পরিচয় শনাক্তে প্রথমে স্বামীর সন্ধান করে না পাওয়া গেলে খবর দেয়া হয় শিল্পীর খালা বেবি বেগমকে। এলাকাবাসীর ধারণায় সত্যি হয়। পরনের কাপড় আর চুল দেখে মরদেহ শনাক্ত করেন খালা বেবি বেগম। লাস্টটা আপনার একটা লাল একটা ছিল, এই যে ল্যাপ আছিল, ওই ল্যাপ দিয়া আপনার পেঁচানো আছিল, পুরাটা পেঁচানো আছিল, হালকা গরম আছিল, ফুললে এরকম হয়ে গেছে, মানে চিনার মতো না। আমি চিনছি শুধু খালি আপনার ঈদের সময় একটা নখ পালিশ কিনা দিছিলাম লাল, ওই নখ পালিশটা আপনার পায়ে দেওয়া আছিল। আর চুল দেখে মানে চেহারা চিনার মতো না, মনে করেন ওর মানুষ কিন্তু আসলে ছোটখাটো, কিন্তু ওর চুল আসলে অনেক বড়। এই চুলগুলা দেখে আমি চিনছি, আর কিছু না। আর আমি এক সুট কাপড় বানিয়ে দিছিলাম, ওই কাপড়টি দেখে আমি চিনছি যে এটা আমার মেয়ে। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার দিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন খালা বেবি বেগম। মামলায় কাউকে সন্দেহ করেননি তিনি। জন্মের প্রায় বছরখানেক পরই বাবা মায়ের বিচ্ছেদ হলে মায়ের সাথেই থাকতেন শিল্পী। তবে এক পর্যায়ে জীবিকার তাগিদে শিল্পীর মাও পাড়ি জমান বিদেশে। সেই থেকেই এই খালাই ছিল তার একমাত্র অভিভাবক। শিল্পীর ছোট বোন সুমাইয়া আক্তার। খালা ছাড়া এই বোনই ছিল তার একমাত্র আপনজন। বোন বলছেন, স্বামী স্বপনের সাথে প্রথমে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শিল্পী। এরপর কাউকে কিছু না বলে মাত্র 15 বছর বয়সে বিয়ে করেন প্রেমিক স্বপনকে।
সুমাইয়া জানান, বিয়ের পরই শিল্পীর জীবনে আসে এক মাদকের ভয়ানক কালো অধ্যায়, যার মূলে ছিল তার স্বামী। দুজন মিলে শেষ পর্যন্ত জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। ওদের বিয়ের পরে আমার সাথে ছিল কিছুদিন, মানে আমার নিয়ে গেছিলো আর যেখানে ছিল হোতাপাড়া, ওইখানে কয়দিন পর পর মারামারি করতো, ঝগড়াঝাটি করতো, অনেক সময় থাপ্পড় মেয়েরা বেহুশ করে ফেলাইতো, মানে বিভিন্ন ব্যাপার নিয়ে ওরা মারামারি করতো সব সময়। এই যে বিভিন্ন নেশা জাতীয় কিছু খাইতো, ট্যাবলেট এগুলা খাইতো, এগুলা নেশাবানি করতো। আপনি জানতেন সেটা? আমি জানতাম না, আমি একদিন দেখছিলাম এমনি। মাদক নাকি স্বামী? শিল্পী হত্যার পেছনের কারণ কি? এমন প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমেই স্বামীকেই সন্দেহের তালিকায় রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, এই ঘটনার পর থেকেই শিল্পীর স্বামী ছিল পলাতক। স্বপনের এমন লুকোচুরি ছিল সন্দেহের মূল কারণ। তথ্য প্রযুক্তির সহায়তা আর গোয়েন্দা তথ্যের মাধ্যমে ব্যাপক অনুসন্ধান চালায় থানা পুলিশ। টানা 3 বছর এই মামলার তদন্ত করেও রহস্যের কুলকিনারা করতে পারেনি তারা। শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটনে দায়িত্বভার আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে। হত্যার কারণ খুঁজতে মাঠে নামে পিবিআই। পুলিশ বলছে, রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হওয়ার মূলে ছিল নিখোঁজ শিল্পীর স্বামীর সন্ধান না পাওয়া। তাই এবার স্বপনের খোঁজে নামে পিবিআইও। স্বামীর যে ঠিকানাটা দিয়েছিল সেই ঠিকানায় কিন্তু তারা সে তার মানে এই ভিকটিমের হাজবেন্ড অনেক বছরে মানে প্রায় তারা 20-25 বছর আগে ওখান থেকে চলে আসছে। মানে কেউ তাদের সন্ধানটা দিতে পারছিল না। চূড়ান্ত রিপোর্টে মূলত ওনারা বলেছে যে নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা করেন। তার পূর্বে থেকেই পুলিশ সন্দেহ করে যে তার স্বামী ঘটনা ঘটাচ্ছে, কারণ এখানে স্বামী স্ত্রী বসবাস করত। ঘটনার পর স্বামী পলাতক, তার কোনো ঠাই ঠিকানা পায় নাই। দেশের বাসায় তার কাবিননামা দেখে তার মাদারীপুর কালকিনি থানায় তার ঠিকানা পেয়েছিল। পরবর্তী ওখানে যায় নদীর চর ভাঙা এলাকায় নদীর গর্ভে চলে গেছে, পরে না পেয়ে লাস্ট পর্যন্ত ফাইনাল রিপোর্ট দেয়। প্রায় 3 বছর খোঁজাখুঁজি করেও স্বপনের সন্ধান করতে পারেনি পিবিআই। সবশেষ চেষ্টায় স্বপনের পেশাকে ক্লু হিসেবে বেছে নেয় তদন্ত কর্মকর্তা। পেশায় বাসের হেল্পার স্বপন যেই পরিবহনে কাজ করতেন, সেই পরিবহনেরই অন্যান্য বাসে ছদ্মবেশে প্রায় প্রতিদিনই যাতায়াত করতে থাকে পুলিশ। মূলত মামলা পাওয়ার পর তার পেশাটা কি জানলাম, যে সে বাসে ড্রাইভারই করতো। ড্রাইভার, তারপর আমরা বাসের তথ্য সংগ্রহ করলাম যে কোন বাসে সে করতো। তারপর তাদের হেল্পারে একসময় যে কাজ করতে করতে অনেক হেল্পারে বন্ধুবান্ধব হয়, তাদের মাঝ থেকে আমি কিছু তথ্য পেলাম। আর এভাবেই এক সময় মিলে যায় স্বপনের সন্ধান। পুলিশ জানতে পারে এই ঘটনার পর পরিচয় গোপন করে আশুলিয়ায় বসবাস শুরু করেন তিনি। আর সেখানেও পাতেন আরও একটি সংসার। দীর্ঘদিন মাদক ব্যবসা করলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন। তবে তখন পুলিশের খাতায় আসল পরিচয় দেননি। জেল থেকে বেরিয়ে আবারও ফিরে আসেন আগের পেশায়, বাস হেল্পার। এবার শুরু হয় স্বপনকে গ্রেফতারের আয়োজন। রুদ্ধশ্বাস এক অভিযানে স্বপনকে গ্রেফতারের পরই খুলতে শুরু করে রহস্যের জট। স্বপন পুলিশকে জানায়, এই হত্যায় জড়িত ছিলেন তিনি নিজেই। সেদিন রাত্রে 9টা-10টার দিকে মারামারি ছিল, তাদের মধ্যে পাশের প্রতিবেশী ভাড়াটে তাতে আপোষ করিয়ে দিয়েছিল। ঠিক আছে, এইসব সাংসারিক বিষয় নিয়ে আর মাদক সংক্রান্ত এই বিষয় নিয়ে তাদের মধ্যে হয়। তার জবানবন্দিতে বলে যে রাত্রে 4টার দিকে, মানে 16/9/2023 তারিখ রাত 4টার দিকে সে শ্বাসরোধ অবস্থা, মেয়ে ঘুমন্ত অবস্থা ছিল। পরে শ্বাসরোধ করে মেরে সে কাঁথা দিয়ে পেঁচিয়ে রেখে বাইরে থেকে রুমে তালা মেরে চলে যায়। মেরে ফেললা, ঠিক আছে, কাঁথা দিয়ে ঢাকলাম। উনি বলে যে কাঁথা দিয়ে যদি আমি কাঁথা দিয়ে করি, মরিয়ে রাখি, তাহলে এটা গন্ধটা বের হবে না, বুঝতে পারে না। এই কারণে সে কৌশলে সে কাঁথা দিয়ে মরিয়ে বেঁধে রেখেছিল। বিয়ের পর থেকে নানা বিষয়ে নাকি ঝগড়াঝাটি লেগেই থাকতো শিল্পী আর স্বপন দম্পতির মাঝে, জানিয়ে অতিষ্ঠ ছিলেন দুজনেই। তাই ঘটনার দিন রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিল্পীকে গলা টিপে হত্যা করে স্বপন।
এরপর গা ঢাকা দেন তিনি। নতুন পরিচয় শুরু করেন আরও এক নতুন সংসার। ইতিপূর্বে বিভিন্ন সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া, পারিবারিক ঝগড়া হতো। তারপরে ওই যে টাকা পয়সা থেকে শুরু করে, তারপরে ওই যে যেহেতু হাজব্যান্ডে কোনো নির্দিষ্ট পেশায় চাকরি করতো না, এইগুলা নিয়ে তাদের মধ্যে একটু মনোমালিন্য সবসময় চলতো। এগুলা দীর্ঘদিন মানে অনেক দিন সংসার হয়েছে, এগুলা জমতে জমতে বিভিন্নভাবে তাদের মধ্যে একটা মানে বিকট আকার ধারণ করছে। তাদের মনোমালিন্যটা অনেক পারিবারিকভাবে অনেক একটা খারাপ অবস্থার মধ্যে চলে গেছে। পরবর্তীতে এই হাজব্যান্ড, তার যে ভিকটিমের হাজব্যান্ড, তাকে বাসার মধ্যে তারা দুজনেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ হিসেবে ওখানে অবস্থান করে বাসার ভিতরে। পরবর্তীতে ওদিনও তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়। পরবর্তীতে তাকে বাসার মধ্যে শ্বাসরোধ করে হত্যা করে রেখে চলে যায় সে। হত্যাকাণ্ডের এই ঘটনায় স্বপন ছাড়া আর কারো সংশ্লিষ্টতা পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ঘটনার সত্যতা স্বীকার করে 144 ধারায় জবানবন্দিও দিয়েছেন অভিযুক্ত স্বপন।